গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 2 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, নাগরিকত্ব নির্ধারণে ধর্মীয় পরিচয় নয়, বরং যথাযথ প্রমাণই হবে মূল ভিত্তি। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্টভাবে জানায়, এই মামলার আলাদা শুনানি হবে না, বরং অন্যান্য সংশ্লিষ্ট মামলার সঙ্গে এক্ষেত্রে 9 ডিসেম্বর তালিকাভুক্ত করা হবে। বাংলাদেশ থেকে 2014 সালের আগে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নাগরিকরা এসআইআরকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হয়েছিলেন। তাদের পক্ষের আইনজীবী করুণানন্দী দাবি করেন, সিএএর আওতায় তাদের সুরক্ষা দেওয়া হয়নি, অথচ বসুদেব মামলায় একই পরিস্থিতিতে সুরক্ষা দেওয়া হয়েছে। তাই অন্তর্বর্তীকালীনভাবে তাদেরও এসআইআরে অন্তর্ভুক্ত করা হোক। তবে শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট মন্তব্য করেন, জৈন, বৌদ্ধ বা নাগরিকত্বের দাবি যাচাই করতে হবে প্রতিটি অনুষঙ্গ অনুযায়ী। আদালত আরও জানায়, মামলাকারীদের নাগরিকত্বের প্রমাণ যথাযথভাবে পরীক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে নির্বাচন কমিশনও এসআইআর সংক্রান্ত সময়সূচি পরিবর্তন করেছে। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 4 ডিসেম্বর থেকে বাড়িয়ে করা হয়েছে 11 ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 16 ডিসেম্বর, আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি শহরের ব্যস্ত তিলকচাঁদ রোডে গভীর রাতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। চারদিকে নেমে এলো আতঙ্কের ছায়া। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আচমকা দুয়ার গন্ধে চমকে উঠেন স্থানীয় বাসিন্দারা। কয়েক মিনিটের মধ্যেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়িতে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে মনে করেছেন দমকল কর্মীরা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে পৌঁছে যাওয়া মাত্রই 2টি এলপিজি রন্ধন গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হয়। ফলে আগুনের তাণ্ডব আরও ভয়াবহ রূপ নেয়। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে আশপাশের পুরো এলাকা। অঘটনের আশঙ্কায় গড়ছাড়া হন বহু বাসিন্দা। আগুনের খবর পেয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে 5টি দমকলের ইঞ্জিন। সঙ্গে উপস্থিত হয় সদর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে প্রায় ঘণ্টাখানেক ধরে। দীর্ঘ লড়াইয়ের পর আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও 3টি পরিবারের সর্বস্ব রক্ষা করা সম্ভব হয়নি। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় তিলকচাঁদ রোডের বাসিন্দা মামুন দাস, রূপক দাস এবং হীরক দাসের 3টি বসতবাড়ি। তাদের গড়ের আবাসপত্র থেকে শুরু করে বৈদ্যুতিক সামগ্রী, সঞ্চিত অর্থ, মূল্যবান জিনিসপত্র সহ বহু গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকারও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। পরবর্তী খবরটি হল, চয় জনগোষ্ঠীর তফসিলি উপজাতির মর্যাদা নিয়ে মন্ত্রিগোষ্ঠীর প্রতিবেদনে কোনো জনগোষ্ঠীর সঙ্গে অন্যায় করা হয়নি। সব জাতি জনগোষ্ঠী যাতে এগিয়ে যেতে পারে সেটা মাথায় রেখে প্রতিবেদন তৈরি করা হয়েছে। সোমবার নওগাঁয়ে দাঁড়িয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রিগোষ্ঠীর প্রতিবেদনের বিরোধিতায় কোকড়াঝাড়ে হাজার হাজার ছাত্রছাত্রীদের বিক্ষোভ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, গত শনিবার সন্ধে 7টা নাগাদ চয় জনগোষ্ঠীর উপজাতি মর্যাদা নিয়ে মন্ত্রিগোষ্ঠীর প্রতিবেদন বিধানসভায় পেশ করা হয়েছিল, কিন্তু কোকড়াঝাড়ে আন্দোলন হয়েছিল দুপুর 3টে। তার অর্থ হলো প্রতিবেদনে কী রয়েছে তা না জেনেই আন্দোলনের পথে বেছে নিয়েছিলেন ছাত্রছাত্রীরা। যদি কেউ ভালো মতন পড়েন তাহলে বুঝতে পারবেন প্রতিবেদনে বিতর্কিত কিছুই নেই। সবার জন্য কিছু না কিছু রয়েছে। কোনো মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে অন্যায় করা হয়নি। সবাই সুবিচার পাবেন। এদিকে মন্ত্রিগোষ্ঠীর প্রতিবেদনকে ললিপপ আখ্যা দিয়েছেন অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ। তার কথায়, প্রতিবেদনটি নিয়ে আশ্বস্ত হওয়ার কিছুই নেই। আনন্দ ফুর্তির কোনো প্রয়োজন নেই।
নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল হিসাবেই মন্ত্রিগোষ্ঠীর প্রতিবেদন পেশ করা হয়েছে। তবে পাল্টা জবাবে সময় নষ্ট করেননি মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, মহিলা উদ্যমিতা প্রকল্পে 10,000 টাকা করে দেওয়ার কথা যখন ঘোষণা করা হয়েছিল, তখন লুরিনজ্যোতিরা বলেছিলেন সরকার ললিপপ দিচ্ছে। অরুণোদয় নিযুত ময়না প্রকল্প নিয়েও একই কথা বলেছিলেন তারা। চা শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেওয়ার সিদ্ধান্তকেও তারা ললিপপই বলবেন। অথচ কয়েকদিনের মধ্যে জমির পাট্টার কাগজ হাতে পেয়ে যাবেন চা শ্রমিকরা। বিভিন্ন প্রকল্পে মানুষ লাভান্বিত হচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, সমাজে দু ধরনের মানুষ থাকে। কিছু মানুষ সবসময় সমালোচনা করে, সমালোচনাই তাদের কাজ। আবার সমাজে ভালো কথা বলার মানুষও রয়েছে। পরবর্তী খবরটি হলো, রাজ্যে লাগাতার উচ্ছেদ অভিযান অব্যাহত। গোয়ালপাড়া ধুবড়ির পর সম্প্রতি নওগাঁ জেলায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন। ফলে ভবিষ্যতেও এভাবে রাজ্য জুড়ে নিরবিচ্ছিন্নভাবে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সন্দেহভাজনদের দখলে থাকা বনাঞ্চল বিজিআর পিজিআর সহ যাবতীয় সরকারি জমি সম্পূর্ণ বেদখলমুক্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সোমবার আরও বলেন, সম্পূর্ণ রাজ্যে বেদখলকৃত সরকারি জমি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হবে। বনাঞ্চল বিজিআর পিজিআর সরকারি ভূমি বেদখলমুক্ত করবেন তিনি। এটা দীর্ঘদিনের কাজ। ফলে এই বেদখলমুক্ত করার কাজ নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। এক্ষেত্রে কোনো ডিলেমি দেওয়া হবে না বলে দৃঢ়সুরে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি লুটিমারিতে উচ্ছেদ অভিযান সম্পূর্ণ হয়েছে। নওগাঁ জেলার বরপানিতে ফের উচ্ছেদ অভিযান হবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি মামলা চলছে। তবে সুপ্রিম কোর্টের বিচারাধীন এই মামলার অতি শীঘ্রই নিষ্পত্তি হবে বলে মনে করেছেন তিনি। এই মামলার নিষ্পত্তির পর বড়পানিতে ফের উচ্ছেদ অভিযান শুরু করা হবে। পরবর্তী খবরটি হলো, বেহাল রাস্তাঘাটের প্রতিবাদে দলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় একের পর এক বুট বয়কটের আওয়াজ উঠেছে। ভুবনডহর জিপির জগন্নাথপুর শুকতলা নয়াবিল জিপির বালুচরি নাগাতলের পর এবার নন্দগ্রামেও বুট বয়কটের আওয়াজ উঠল। রাস্তা নির্মাণের দাবিতে সোমবার পূর্তদলায় রুকনি জিপির নন্দগ্রামেও বুট বয়কটের ডাক দিয়েছেন গ্রামের ক্ষুব্ধ জনগণ। এদিন গ্রামের জয়ারানী রায়, রুমারানী রায়, রুমা রায়, নরেন্দ্র রায়, শমসুল আলম এবং মতিমিয়া বলেন, তাদের গ্রামে এখনও রাস্তাঘাট নির্মাণ করেননি কোনো জনপ্রতিনিধি। তারা বলেন, বর্ষাকালে তাদের নৌকায় যাতায়াত করতে হয়, আর শুকনো মরশুমে ফিশারির পার দিয়ে নয়তো ক্ষেতের মাঠ দিয়ে তাদের যাতায়াত করতে হয়। বলতে গেলে রাস্তাঘাট না থাকায় এক অশান্তির মধ্য দিয়ে দিন গুজরান করেছেন জনগণ। রাস্তাঘাটের জন্য ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া আসা করতে পারছে না। মুমূর্ষ রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। মানুষ হাটবাজার করতেও পারছেন না। গ্রামের রাস্তাঘাট নির্মাণের জন্য তারা বারবার পঞ্চায়েত কর্তা থেকে শুরু করে বিধায়ক ও সাংসদদের কাছে আবদার জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। গত বিধানসভা উপনির্বাচনের সময় দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস এসে তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করে নিয়ে গেছেন, কিন্তু এখন আর এদিকে আসেন না তিনি। তাকে বারবার অনুরোধ জানিয়েও নন্দগ্রামে আনা যায়নি বলে অভিযোগ তুলেন এলাকাবাসী। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের কাছেও তারা বারবার আবদার জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে আগামী বিধানসভার নির্বাচনে তারা ভোট বয়কট করবেন। এদিন নন্দগ্রামে আয়োজিত এক প্রতিবাদী সভা শেষে তীব্র ভাষায় ভোট বয়কটের স্লোগান তুলেন গ্রামের ক্ষুব্ধ জনগণ। রাস্তাঘাটের পাশাপাশি গ্রামে পানীয় জলেরও তীব্র সংকট রয়েছে বলে জানান ক্ষুব্ধ জনগণ। পরবর্তী খবরটি হল, বিজেপি সরকারের আমলে শ্রীভূমি শিক্ষা বিভাগে নজিরহীন দুর্নীতি সংগঠিত হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে নিযুক্তি লাভ করা স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষকদের স্কুলে পোস্টিংয়ের জন্য 3.5 থেকে 4 লক্ষ টাকা উৎকোচ দিতে হচ্ছে। জেলা স্কুল পরিদর্শক কার্যালয়ে জানা কয়েক কর্মী সিন্ডিকেট রাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন।
করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত। শিক্ষা বিভাগকে দুর্নীতিমুক্ত করতে মুখ্যমন্ত্রী একদিকে নানা পদক্ষেপ করেছেন, অন্যদিকে শিক্ষা বিভাগের কিছু দায়িত্বপ্রাপ্ত কর্মীর জন্য গোটা বিভাগের সুনাম নষ্ট হচ্ছে বলে অভিযোগ। রাজ্য সরকারের তরফে টেট পরীক্ষার মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে নিয়োগ লাভ করা শ্রীভূমি জেলার সিংহভাগ শিক্ষকদের পছন্দের স্কুলে পোস্টিং দেওয়ার নামে শুরু হয় টাকা আদায়। 3 থেকে 4 লক্ষ টাকা দিয়ে শিক্ষকদের পোস্টিং নিতে হচ্ছে বলে অভিযোগ উত্থাপিত হয়। বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত। তিনি বলেন, বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের পোস্টিং কেলেঙ্কারি বর্তমানে 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বলেন, সরকার দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতির দোহাই দিতে থাকে, আর সেখানে চলছে শিক্ষকদের পোস্টিং কেলেঙ্কারি। বলেন, দিন কয়েক আগে গুয়াহাটিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে টেটে উত্তীর্ণ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকদের নিযুক্তিপত্র দেওয়া হয়। নবনিযুক্ত স্নাতক শিক্ষকরা তাদের নিযুক্তিপত্র নিয়ে গৃহজেলা শ্রীভূমিতে আসেন। এরপর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে কাজে যোগদান করেন। শিক্ষা বিভাগের নির্দেশক্রমে জেলা প্রশাসন ও বিদ্যালয় পরিদর্শক যৌথভাবে শিক্ষকদের জেলার শূন্যপদ থাকা বিদ্যালয়গুলিতে পোস্টিং দেবেন। স্নাতক শিক্ষকরা প্রতিদিন বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে ভিড় করছেন পোস্টিংয়ের জন্য। পরবর্তী খবরটি হল, বদরপুর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অপহৃত নাবালিকা ছাত্রীকে বেঙ্গালুরু থেকে উদ্ধার করে বদরপুর পুলিশ। সে কাণ্ডে জড়িত মূল অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে বদরপুর থানার অন্তর্গত আলেকারগুল গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলীর 17 বছরের মেয়ে রুকসানা বেগম মোশন বদরপুর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতো 28 অক্টোবর সকাল 9টায় সে স্কুলে আসার জন্য ঘর থেকে বের হয়ে আসে। এদিন সময়মতো সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তার সন্ধান আরম্ভ করেন। পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানতে পারেন কালাইন থানা এলাকার খেলমা গ্রামের বাসিন্দা লুকমান আলীর ছেলে জুবাইর আলী রাস্তা থেকে মেয়েটাকে বলপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যায়। এরপর মেয়ের পরিবারের লোকজনরা ছেলেটির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মেয়েটিকে ফিরিয়ে দেওয়ার দাবি জানালে তারা ফেরত দিতে অস্বীকার করে তাদের সঙ্গে অশালীন আচরণ করে বলে উল্লেখ করেন মেয়ের বাবা। এরপর তিনি সমস্ত বিষয় উল্লেখ করে জুবাইর আলী, তার বাবা, ভাইসহ 4 জন অভিযুক্ত করে বদরপুর থানায় একটি মামলা দায়ের করেন। বদরপুর থানার ওসি বিএনএসের বিভিন্ন ধারায় 201/25 নম্বরে মোকদ্দমা পঞ্জীভূত করে তদন্ত শুরু করে অবশেষে 28 নভেম্বর বদরপুর থানার কর্তব্যরত তদন্তকারী অফিসার লুৎফুর রহমান মজুমদারের নেতৃত্বে পুলিশ দল অপহৃত নাবালিকা মেয়েকে বেঙ্গালুরু থেকে উদ্ধার করে সঙ্গে পুলিশ অভিযুক্ত অপহরণকারী জুবাইর আলীকেও গ্রেফতার করে রবিবার রাতে পুলিশ তাদের বদরপুর নিয়ে আসে। বদরপুর পুলিশের তরফে সোমবার শ্রীভূমি জেলা আদালতে 2 জনকে হাজির করানো হলে আদালত ছেলেটিকে জেল হাজতে প্রেরণ করে আর নাবালিকা মেয়েকে শ্রীভূমি জেলার একটি হোমে পাঠিয়ে দেয়।